ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজ হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের উপর ক্লাস। আমি এখন হোয়াইট বোর্ডে যে সূত্রগুলো লিখবো, এই সূত্রগুলো খাতায় তোলো। খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মনোযোগ দিয়ে ক্লাসটা করতে চেষ্টা করো, খাতায় সূত্রগুলো তোলো। প্রথমে তোমাদের কিছু জানা সূত্র লিখি। 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। আবার f ইকুয়াল r/2। তোমরা এখানে প্রতিটা জিনিস জানো যে f ফোকাস দূরত্ব, আর বক্রতার ব্যাসার্ধ। তার মানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ইউ বস্তুর দূরত্ব, ভি প্রতিবিম্বের দূরত্ব, এম হলো বিবর্ধন, v/u। বিবর্ধন নেগেটিভ হয় না, তাই পরম মান দিলাম। l'/l, এখানে l হলো বস্তুর আকার, l' হলো প্রতিবিম্বের আকার। আর m কি? বিবর্ধন। বস্তুর দূরত্ব ও বিবর্ধনের মধ্যে সম্পর্ক। m ইকুয়াল f/u মাইনাস f। বস্তুর দূরত্ব না, প্রতিবিম্বের দূরত্ব ও বিবর্ধনের মধ্যে সম্পর্ক। m ইকুয়াল v-f/f। বস্তু দূরত্ব ও বিবর্ধনের মধ্যে সম্পর্ক m ইকুয়াল f/u মাইনাস f, আর প্রতিবিম্বের দূরত্ব ও বিবর্ধনের মধ্যে সম্পর্ক v-f/f। লেন্সের ক্ষমতা P ইকুয়াল 1/f। লেন্সের ক্ষমতা P ইকুয়াল 1/f। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার বা পার মিটার। এখন তুল্য লেন্সের ক্ষমতা P ইকুয়াল P1
প্লাস পি টু। তুল্য লেন্সের ক্ষমতা মানে মোট অনেকের লেন্সে দেখবা অনেকের চোখে ত্রুটি থাকে এরকম যে দূরের বস্তু দেখে না, আবার কাছের বস্তু দেখে না। তো তার লেন্সের ক্ষমতা থাকে দুইটা, একটা উপরে থাকে একটা, নিচে থাকে একটা। তাহলে তুল্য লেন্সের ক্ষমতা মানে কি মোট ক্ষমতাটা। তো পি ইকুয়াল পি ওয়ান প্লাস কত পি টু। তুল্য লেন্সের ফোকাস দূরত্ব, তুল্য লেন্সের ফোকাস দূরত্ব পি ইকুয়াল কি জানো, 1/f, 1/f1 প্লাস 1/f2। এখন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয়, ও অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয় ও অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। অভিসারী লেন্সের ক্ষমতা ধনাত্মক হয় ও অপসারী লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয়। অভিসারী লেন্সের ক্ষমতা ধনাত্মক হয় আর অপসারী লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয়। এখন চোখের ত্রুটি চারটি। চোখের ত্রুটি কয়টা? চারটি। এক হলো ক্ষীণ দৃষ্টি, দুই হলো দীর্ঘ দৃষ্টি, তিন হলো চালসে, চার হলো নকুলন্ধতা। আর এই ক্ষীণ দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি হলো চোখের প্রধান ত্রুটি। চোখের প্রধান ত্রুটি। কিন্তু চোখের প্রধান ত্রুটি কয়টা? চোখের প্রধান ত্রুটি হলো দুইটা, একটা হলো ক্ষীণ দৃষ্টি আর হলো দীর্ঘ দৃষ্টি। এই ক্ষীণ দৃষ্টি সে লোক কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, এই কারণে এখানে অবতল লেন্স ব্যবহার করা হয়। ক্ষীণ দৃষ্টি কি? সে কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না। আর দীর্ঘ দৃষ্টি সে হলো দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু ভালো দেখতে পায় না, এটা হলো তোমার দীর্ঘ দৃষ্টি। এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়। তাহলে ক্ষীণ দৃষ্টি কি? ক্ষীণ দৃষ্টি হলো যে সে কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, সেটা হলো অবতল লেন্স। আর দীর্ঘ দৃষ্টি কোনটা? সে দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায়, সেটা হলো উত্তল লেন্স। তুমি দেখবা যে বৃদ্ধ মানুষরা যখন পেপার পড়ে, পেপারটাও কিন্তু একটু দূরে রেখে পড়ে, কারণ সে কাছের বস্তু দেখতে পায় না, সেটা হলো দীর্ঘ দৃষ্টি। আর যারা আমার যেমন আমার হলো ক্ষীণ দৃষ্টি, আমি কাছের বস্তু দেখতে পাই কিন্তু দূরের বস্তু ভালো দেখতে পাই না, সেটা হলো ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টির জন্য অবতল লেন্স ব্যবহার করা হয় আর দীর্ঘ দৃষ্টির জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। এখন এই চোখের
চোখের ত্রুটি সংক্রান্ত সমস্যাগুলো তুমি কিভাবে করতে পারো, বা দৃষ্টি সংক্রান্ত সমস্যা, এগুলো তুমি সমাধান কেমনি করতে পারো? যখন ক্ষীণ দৃষ্টি তখন সে কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তার মানে সে কি অসীমের বস্তু দেখতে পায় না। তো তুমি সূত্র তো জানো, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, তাই না? তার মানে এই ক্ষেত্রে তুমি দেখো 1/v, সে দূরের বস্তু দেখতে পায় না, যা দেখতে পায় সেটা ভি এর মান। তুমি একটু নোট লিখতে পারো এরকম ভাবে, যা দেখতে পায় তা হলো ভি, আর ভি সর্বদা ঋণাত্মক হয়। যা দেখতে চায় তা হলো ইউ, যা দেখতে পায় তার মান ভি, আর ভি সর্বদা কি হয়, ঋণাত্মক, আর যা দেখতে চায় সেটা কার মান, ইউ এর মান। তাহলে ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে সে দূরের বস্তু দেখতে পায় না, সে মান দূরের বস্তু দেখতে চায়, দূরের বস্তু দেখতে চায় সেটা কি, ইউ এর মান। ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে ইউ কি, অসীম, 1/f। তাহলে 1/v 0, 1/f মানে কি পি, তার মানে পি সমান কত, 1/v। ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে পি সমান কত, 1/v। দীর্ঘ দৃষ্টি তুমি সেটা জানো, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তার মানে কি ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে ইউ কত, ইনফিনিটি। আর দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে দূরের বস্তু দেখতে পায়, দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না। কাছের বস্তু মানে কি, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, এই ক্ষেত্রে ইউ কত, 0.25। তার মানে এই ক্ষেত্রে 1/f মানে তো পি, 1/f মানে কি পি, 1/v প্লাস 1/u এর মান কত, 0.25। তার মানে এটা হলো ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে সূত্র, আর এটা হলো দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে সূত্র। ভি কিন্তু সর্বদা কি নেগেটিভ, যা দেখতে পায় সেটা হলো ভি এর মান, আর ভি সর্বদা ঋণাত্মক, আর যা দেখতে চায় সেটা কার মান, ইউ এর মান। দীর্ঘ দৃষ্টি তো যার দীর্ঘ দৃষ্টি সে কাছের বস্তু দেখতে পায় না, কাছের বস্তু মানে কি, স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব, সেই ক্ষেত্রে ইউ এর মান কত, 0.25। আমরা জানি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত, 0.25 মিটার। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত, 0.25 মিটার। তাহলে ইউ এর মান কত, 0.25 মিটার। আমরা ক্ষীণ দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টির গাণিতিক সমস্যাগুলো এই সূত্র দিয়ে করতে পারি। ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে ইউ কত, ইনফিনিটি, সূত্র কি হলো, পি ইকুয়াল 1/v। দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে ইউ কত, 0.25, আমরা মান কত পাই গেছি, 1/v, আর ইউ কত, 0.25। এই সমস্যাগুলো আমরা এখান থেকে করতে পারি। আর তোমার তো আগেই বলছি যে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স। লেন্স প্রস্তুতকারক সূত্র। লেন্স প্রস্তুতকারক সূত্র 1/f ইকুয়াল মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, 1/r1 মাইনাস 1/r2। এখানে
এই মিউটা হলো প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক R1 R2 বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। আর এফ তো ফোকাস তুমি জানোই। যদি প্রশ্নে বলে উভুত্তল বা দ্বিউত্তল লেন্স, উভুত্তল বা দ্বিউত্তল লেন্স হলে R1 হবে পজিটিভ আর R2 হবে নেগেটিভ। উভবতল লেন্সের ক্ষেত্রে R1 হবে নেগেটিভ, R2 হবে পজিটিভ। মনে করো আমি বললাম 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট উভুত্তল লেন্স। উভুত্তল লেন্স বলি তাহলে প্রথম মানটা প্লাস আর দ্বিতীয় মানটা মাইনাস। উভুত্তল বললে প্রথমটা প্লাস আর দ্বিতীয়টা মাইনাস। আর যদি বলতাম উভবতল, উভবতল বললে প্রথমটা মাইনাস আর দ্বিতীয়টা কি হবে প্লাস। উভুত্তল বললে প্রথমটা উভুত্তল বললে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, আর উভবতল বললে প্রথমটা মাইনাস আর দ্বিতীয়টা প্লাস। আরেকটা হলো তোমার পানিতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব পানিতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ হয়। পানিতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ হয়। পানিতে একটি কাঁচ লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ হয়। আরেকটা আমি শুধু একটা এক্সাম্পল দেই। কাঁচ দ্বারা তৈরি একটি সমুত্তল লেন্সের ফোকাস দূরত্ব কাঁচ দ্বারা তৈরি একটি সমুত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত? কাঁচ দ্বারা তৈরি একটি সমুত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত? তুমি আগে খেয়াল করো, এই লাইনটা একটু পরে লেখো, আগে খেয়াল করো। কাচের প্রতিসরাঙ্ক কিন্তু তোমাদের মুখস্থ 1.5, কাচের ফোকাস দূরত্ব 1.5। এখন সমুত্তল লেন্স বলছে, আমি ধরলাম আর, বক্রতা ব্যাসার্ধ কি ধরলাম আমরা আর। যেহেতু সমুত্তল, এটার বক্রতা ব্যাসার্ধ যদি আর হয়, এটার বক্রতা ব্যাসার্ধ কি হবে? আর, সমান। সমুত্তল মানে কি? সমান। কিন্তু যেহেতু সমুত্তল মানে দুইটাই উত্তল, দুইটাই যদি উত্তল হয় প্রথমটা কি হয়? প্লাস, আর পরেরটা কি হয়? মাইনাস। সমুত্তল মানে কি? দুইটাই উত্তল কিন্তু দুইটার মানে কি? সমান। একটাকে আমরা আর ধরলে ওইটাও কি হবে? আর। যদি দুইটাই যদি উত্তল হয় বক্রতা ব্যাসার্ধের ক্ষেত্রে কি প্রথমটা কি প্লাস আর পরেরটা কি মাইনাস। এখন তুমি কিন্তু জানো যে 1/f ইকুয়াল মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। ফাইন। তাহলে এটার মান কত? 1.5, 1/r, r2 হলো মাইনাস, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এখানে কত হয়? 0.5, এখানে কত হয়? 2/r, তাহলে কত হয়ে গেল? 1/r। তার মানে কাঁচ দ্বারা তৈরি একটি সমুত্তল লেন্সের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান। বক্রতার ব্যাসার্ধের সমান।
কাঁচ দ্বারা তৈরি একটি সমুত্তল লেন্সের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান। এটা এমসিকিউ আসতে পারে এই লাইনটা। আর যদি তোমার অঙ্ক আসা তুমি কিভাবে করবা বুঝছোই। কাঁচ দ্বারা তৈরি একটি সমুত্তল লেন্সের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান। এক নম্বর অবস্থান অসীম, 2 নম্বর অবস্থান তিন নাম্বার F12, 2 নম্বর অবস্থান, 3 নম্বর অবস্থান, 4 নম্বর অবস্থান, 5 নম্বর অবস্থান, 6 নম্বর অবস্থান। চিত্রটা আঁকো। এই 1 নম্বর অবস্থানের নাম হলো অসীম, 2 নম্বর অবস্থানের নাম হলো 2F এর বেশি দূরে বা বাইরে, 3 নম্বর অবস্থানের নাম হলো বক্রতার কেন্দ্র, 4 নম্বর অবস্থানের নাম হলো F ও 2F এর মধ্যে, 5 নম্বর অবস্থানের নাম হলো প্রধান ফোকাস, আর 6 নম্বর অবস্থানের নাম হলো মেরু। 1 নম্বর অবস্থার নাম হলো অসীম, 2 নম্বর অবস্থার নাম হলো 2F এর বাইরে, 3 নম্বর অবস্থার নাম হলো বক্রতার কেন্দ্র, 1 নম্বর অবস্থান অসীম, 2 নম্বর হলো 2F এর বেশি দূরে বা বাইরে, বক্রতার 3 নম্বর হলো বক্রতার কেন্দ্র, 4 হলো F ও 2F এর মধ্যে, 5 নম্বর অবস্থার নাম হলো প্রধান ফোকাস, 6 নম্বর হলো মেরু। এখন বস্তুর অবস্থান দেখে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়, বস্তুর অবস্থান দেখে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় সূত্র হল ভি ইকুয়াল 6 - ইউ। বস্তুর অবস্থান দেখে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। মনে করো আমি বললাম বস্তু অসীমে আছে, বস্তু কোথায় আছে? অসীমে। তো সূত্রটা তুমি কি বললা? ভি ইকুয়াল 6 - ইউ। বস্তু অসীমে আছে, তাহলে বস্তু অসীমে মানে কয় নাম্বারে আছে? 1 নাম্বারে। কত হয়? 5। তার মানে বিম্ব কয় নাম্বারে আছে? 5 নাম্বারে। 5 নাম্বারের নাম কি? প্রধান ফোকাস। তাহলে বিম্ব কোথায় আছে? প্রধান ফোকাসে। মনে করো আমি বললাম যে বস্তু F ও 2F এর মধ্যে, তো বস্তু F ও 2F এর মধ্যে, তার মানে বস্তু কয় নাম্বারে আছে? 4 নাম্বারে আছে, 2। তাহলে বিম্ব কয় নাম্বারে? 2 নাম্বারে। আর 2 নাম্বারের নাম কি? 2F এর বেশি দূরে বা 2F এর বাইরে। মনে করো আমি বললাম বস্তু বক্রতার কেন্দ্রে আছে, তাহলে বস্তু কয় নাম্বার আছে? 3 নাম্বারে। বিম্ব 3 নাম্বারে, তাহলে বিম্ব কি? বক্রতার কেন্দ্রে আছে। তাহলে আমরা বস্তুর অবস্থানটা দেখবো, বস্তুর অবস্থান দেখে বিম্বের অবস্থান নির্ণয় করব। আর বস্তুর অবস্থান দেখে বিম্বের অবস্থান নির্ণয় করার সূত্র কি বললাম? ভি ইকুয়াল 6 - ইউ। এখন বস্তুর অবস্থান দেখে প্রতিবিম্বের আকার নির্ণয়। বস্তুর অবস্থান দেখে প্রতিবিম্বের আকার নির্ণয়। আগে ছিল অবস্থান নির্ণয়, এখন হলো আকার নির্ণয়। আবার এই চিত্রটা আঁকো।
এফ টু এফ অসীম। ছয় নিয়মটা হলো যত এই যে 1 2 নিয়মটা কি ছোট থেকে কি হবে বড় হবে, ছোট থেকে কি হবে বড় হবে। তার মানে বস্তু যখন অসীমে তখন হলো ছোট। ছোট মানে হলো খর্বিত বা ছোট। ছোট থেকে নিয়মটা হলো ছোট থেকে বড় হবে। প্রথম হলো অত্যন্ত ছোট বা অত্যন্ত খর্বিত। এরপরে হলো ছোট বা খর্বিত। এরপরে সমান। এরপর যখন এফ ও টু এফ এর মধ্যে তখন হলো বড় মানে বিবর্ধিত। বা বড়। আর যখন প্রধান ফোকাসে তখন সেটা হলো অত্যন্ত বিবর্ধিত বা অত্যন্ত বড়। তার নিয়মটা কি বললাম, ছোট থেকে কি হবে বড় হবে যখন অসীমে অত্যন্ত ছোট, এরপরে ছোট, এরপরে সমান, এরপরে বড়, এরপরে অত্যন্ত বড়। নিয়ম কি ছোট থেকে কি হবে বড় হবে, অত্যন্ত ছোট, ছোট, সমান, বড়, অত্যন্ত বড়। চিত্রটা সবাই খাতায় এঁকে ফেলো। এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। কারণ তুমি যদি সাপেক্ষ যদি চেঞ্জ করতে চাও তাহলে 1/, মনে করো কাচের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক মনে করো 9/8, তাহলে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হবে 1/9/8 বা 8/9। যদি তুমি সাপেক্ষ চেঞ্জ করতে চাও তাহলে কি উল্টা। এখন আবার এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, যদি প্রশ্নের মধ্যে তোমার বেগের মান দেয়া থাকে এর সাপেক্ষে এ হবে উপরে, পরে বি হবে নিচে। যদি প্রশ্নের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেয়া থাকে তাহলে এর সাপেক্ষে এটা আগে, এ হবে উপরে, বি হবে নিচে। প্রত্যেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই প্রথমটা উপরে হয়, শুধুমাত্র প্রতিসরাঙ্কের ক্ষেত্রে এই প্রথমটা হয় নিচে। শুধুমাত্র প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রথমটা কি হয় নিচে। কি বললাম, সবার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই প্রথমটা কি হবে উপরে, শুধুমাত্র প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রথমটা হবে নিচে। মানে এই প্রথমটা কি হবে নিচে, তার মানে কি প্রতিসরাঙ্কটা সবার সাথেই ব্যস্তানুপাতিক। তিনটা মান তোমাকে মনে রাখতে হবে যে বায়ুর প্রতিসরাঙ্ক 1, পানির প্রতিসরাঙ্ক 4/3, কাচের প্রতিসরাঙ্ক 3/2। এই তিনটা মান তোমাকে মনে রাখতে হবে। বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, পানির প্রতিসরাঙ্ক কত 4/3, কাচের প্রতিসরাঙ্ক কত 3/2। এই তিনটা মান মনে রাখতে হবে। তারপরে এই প্রতিসরাঙ্ক সমান হলো প্রকৃত গভীরতা।
বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। মনে করো তুমি একটা পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছ, পুকুরটা মনে করো 10 মিটার গভীর, তাহলে এটা তার প্রকৃত গভীরতা। এখন তুমি পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার কাছে মনে হইতেছে পুকুরটা 12 মিটার গভীর, তোমার কাছে যা মনে হবে সেটা হলো আপাত গভীরতা। তোমার কাছে মনে হচ্ছে 12 মিটার, সেটা হলো আপাত গভীরতা, কিন্তু প্রকৃত গভীরতা কত বলছিলাম? 10। তোমার কাছে মনে হতে পারে সেটা মানে 6 মিটার গভীর, তোমার কাছে যা মনে হবে সেটাই কি আপাত। আর মিউটা কি? প্রতিসরাঙ্ক, পানির প্রতিসরাঙ্ক, পানির প্রতিসরাঙ্ক। পানির প্রতিসরাঙ্ক 3/2 বা 1.5। সরি, পানির প্রতিসরাঙ্ক কত? পানির প্রতিসরাঙ্ক হলো 4/3 বা 1.33। স্নেলের সূত্র। স্নেলের সূত্র কি? আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি, এই হলো স্নেলের সূত্র। এই ধ্রুব রাশিটাকে আমরা নিউ দ্বারা প্রকাশ করি, এটা প্রতিসরাঙ্ক। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। এখন তোমার এখানে আইটা হলো আপতন কোণ, আর এই আপতন কোণ সমান হলো a প্লাস ডেল্টা m/2। আর হলো প্রতিসরণ কোণ, আর সমান হলো a/2। এই এটা হলো প্রিজম কোণ, ডেল্টা এম হলো ন্যূনতম বিচ্যুতি কোণ। এ হলো প্রিজম কোণ, ডেল্টা হলো ন্যূনতম বিচ্যুতি কোণ। এই প্রিজম কোণ, প্রিজম কোণ, প্রতিসরাঙ্ক আর ন্যূনতম বিচ্যুতি কোণ এর মধ্যে সম্পর্ক হলো এ সমান মিউ স্কয়ার ডেল্টা এম। প্রিজম কোণ, প্রতিসরাঙ্ক আর ন্যূনতম বিচ্যুতি কোণের মধ্যে সম্পর্ক কি? এ সমান মিউ স্কয়ার ডেল্টা এম। তাহলে এই যে ডেল্টা এম, এই ডেল্টা এম তো ন্যূনতম বিচ্যুতি কোণ। ডেল্টা এমটা কি? ন্যূনতম বিচ্যুতি কোণ। কিন্তু প্রশ্নে বলে বিচ্যুতি কোণ নির্ণয় করো, বিচ্যুতি কোণ। ন্যূনতম বললো না, বললো বিচ্যুতি কোণ নির্ণয় করো। বিচ্যুতি কোণ ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। তাহলে এই ডেল্টা এম তো, এই ডেল্টা এম, এই ডেল্টা এম হলো ন্যূনতম বিচ্যুতি কোণ। কারণ যদি প্রশ্ন বলে বিচ্যুতি কোণ নির্ণয় করো, বিচ্যুতি কোণের সূত্র কি? মিউ মাইনাস 1 ইন্টু এ। এখন এই তোমার সাইন আই, আই সমান তুমি কি পাইছো? এ প্লাস ডেল্টা m/2। আর সমান তুমি কি পাইছো? a/2। তাহলে এটাও সূত্র, প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা m/2 সাইন a/2। নোট দিয়ে একটা লাইন লেখো। আলোক রশ্মি হালকা মাধ্যম হতে আলোক রশ্মি হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করলে
অভিলম্বের দিকে সরে যায়, অভিলম্বের দিকে সরে যায়। আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব হতে দূরে সরে যায়। আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ 0 ডিগ্রি হয়। আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ 0 ডিগ্রি হয়। এই নোটগুলো একটু মনে রাখতে হবে। আলোক রশ্মি যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম প্রবেশ করে অভিলম্ব থেকে অভিলম্বের দিকে সরে যায়, আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে অভিলম্ব হতে দূরে সরে যায়, আর যদি লম্বভাবে আপতিত হয় প্রতিসরণ কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। সংকট কোণ। সংকট কোণ হলো যে কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তলের গা ঘেঁষে যায়। যে কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তলের গা ঘেঁষে যায়, সেই আপতন কোণটাকে আমরা বলি সংকট কোণ। যে কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তলের গা ঘেঁষে যায় সেটাকে কি বলি আমরা? সংকট কোণ। আপতন কোণটাকে কি বলি আমরা? সংকট কোণ। তাহলে সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত ডিগ্রি হচ্ছে? প্রতিসরণ কোণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। যে কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তলের গা ঘেঁষে যায় সেই আপতন কোণটাকে কি বলবো আমরা? সংকট কোণ। তাহলে সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন প্রতিসরাঙ্ক একটি দেয়া থাকলে সংকট কোণ সাইন ইনভার্স 1/μ। প্রতিসরাঙ্ক দুটি দেয়া থাকলে সংকট কোণ সাইন ইনভার্স, যেখানে μ1টা ছোট, অর্থাৎ এই সংকট কোণ প্রতিসরাঙ্ক দুটো থাকলে ছোট কি হচ্ছে? কিভাবে লিখতে পারতেছো তুমি? ছোট ভাগ বড়। ছোট মানটা হবে উপরে, বড় মানটা কি হবে? নিচে। মাঝ সূর্যাস্ত বা অথবা সূর্যোদয় দেখতে চাইলে, সূর্য অস্ত বা সূর্যোদয় দেখতে চাইলে মাঝকে 48.75 ডিগ্রি কোণে তাকাতে হবে।
মাছ যদি সূর্য অস্ত বা সূর্য উদয় দেখতে চায়, মানে পানির নিচ থেকে যদি কেউ সূর্য অস্ত বা সূর্য উদয় দেখতে চায়, তাহলে তাকে 48.75 ডিগ্রি কোণে তাকাতে হবে। তাহলে প্রতি সরাঙ্কের মান একটিতে থাকলে সাইন ইনভার্স 1/μ, প্রতি সরাঙ্কের মান দুটিতে থাকলে সাইন ইনভার্স ছোট ভাগ বড়, ছোট মানটা হবে উপরে আর বড় মানটা কি হবে নিচে। কৌণিক বিচ্ছুরণ, এখন আমরা কৌণিক বিচ্ছুরণ একটু কথা বলবো। বাচ্চারা তোমরা এই 7টা তরঙ্গ দৈর্ঘ্য বেনি আসহ কলা এই কথাগুলো শুনছো। প্রান্তস্থ লাল কৌণিক বিচ্ছুরণ, প্রান্তস্থ লাল ও বেগুনি, প্রান্তস্থ লাল ও বেগুনি রশ্মির কৌণিক বিচ্যুতির পার্থক্য, প্রান্তস্থ লাল ও বেগুনি রশ্মির কৌণিক বিচ্যুতির পার্থক্য বিচ্ছুরণের মান নির্দেশ করে। বিচ্ছুরণের মান নির্দেশ করে। প্রান্তস্থ লাল ও বেগুনি রশ্মির কৌণিক বিচ্যুতির পার্থক্য বিচ্ছুরণের মান নির্দেশ করে। কৌণিক বিচ্ছুরণ থিটা সমান বেগুনি এবং লাল রঙের যে পার্থক্যটা সেটা হলো কৌণিক বিচ্ছুরণ। এখন তুমি এই বিচ্যুতি কোণ ডেল্টা সমান কি জানো? মিউ মাইনাস এ। বিচ্যুতি কোণ ডেল্টা সমান তুমি কি জানো? মিউ মাইনাস 1 × a। তাহলে তুমি এ যদি কমন নেও কি দাঁড়ায়? এটাই কৌণিক বিচ্ছুরণের সূত্র। কৌণিক বিচ্ছুরণের সূত্র থিটা ইকুয়াল বেগুনি রশ্মির প্রতিসরাঙ্ক লাল রশ্মির প্রতিসরাঙ্কের পার্থক্য ইন্টু এ। এটা কি প্রতিসরণ কোণ। এটা হলো বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা হলো ডেল্টা। এখন তুমি এটা সমান, যে এটা পার্থক্য সমান তুমি কি পাইছিলা? মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু কত এ। আর বিচ্যুতি কোণ মিউ মাইনাস 1 × এ। এ এবং এ কাটা, মাইনাস মিউ আর মিউ মাইনাস 1। এটা কি বেগুনি রশ্মির প্রতিসরাঙ্ক, লাল রশ্মির প্রতিসরাঙ্ক, আর মিউটা হলো গড় প্রতিসরাঙ্ক। মিউটা হলো গড় প্রতিসরাঙ্ক। মিউটা হলো গড় প্রতিসরাঙ্ক। বিচ্ছুরণ ক্ষমতার সূত্র এটাতে অঙ্ক করবা, আর বিচ্ছুরণ কোণের এটাতে অঙ্ক করবা। একটা অঙ্ক দেখলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে। একটা অঙ্ক আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল যদি লিখি, একটি কাচের প্রিজমের
প্রতিসরণ কোণ 8 ডিগ্রি এবং বেগুনি ও লাল বর্ণের আলোর বেলায় প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.532 ও 1.514। প্রিজম যে কৌণিক বিচ্ছুরণ উৎপন্ন করে কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করা। তাহলে তোমার বেগুনি রঙের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.532, লাল রঙের দেওয়া আছে 1.514, প্রতিসরণ কোণ কত দেওয়া আছে 8 ডিগ্রি, কৌণিক বিচ্ছুরণ কত এবং বিচ্ছুরণ ক্ষমতা কত। যখন কৌণিক বিচ্ছুরণ বের করবা প্রতিসরাঙ্কের পার্থক্য ইন্টু এ, সবগুলো মান দেওয়া আছে। আবার তুমি যখন প্রতিসরাঙ্ক বিচ্ছুরণ ক্ষমতা বের করবা তখন গড় প্রতিসরাঙ্কটা আগে বের করে নিবা, গড় প্রতিসরাঙ্কটা আলাদা করে বের করে নিবা। তো মান আসবে, দুইটা মান দেওয়া আছে। এখন বিচ্ছুরণ ক্ষমতা তুমি যদি বের করো, এটা তোমার আনসার। এখানে মানগুলো আমি কেমন দিচ্ছি, তোমার ক্যালকুলেটর লাগবে, পরীক্ষা এমন মান থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না। তাহলে তোমার একটা হলো কৌণিক বিচ্ছুরণের অঙ্ক আর একটা বিচ্ছুরণ ক্ষমতার অঙ্ক, দুটো একসাথে লিখে ফেললাম। বাচ্চারা আমরা এতক্ষণ পর্যন্ত এই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা শুধুমাত্র সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, সূত্রগুলো তোমার খাতায় তুলে দিলাম। এখন আমরা এই অধ্যায়ের অঙ্কে আসবো। সবাই শীটের মধ্যে জ্যামিতিক আলোক বিজ্ঞান বের করো, রিটেন পার্ট। শীটের মধ্যে জ্যামিতিক আলোক বিজ্ঞান বের করো, রিটেন পার্ট। এর 1 নাম্বার অঙ্ক দেখো, বলছে উভুত্তল লেন্স। যেহেতু উভুত্তল লেন্স, তাহলে বক্রতার ব্যাসার্ধের প্রথম মানটা কি হবে প্লাস, আর দ্বিতীয় মানটা কি হবে মাইনাস। যদি বলছে উভুত্তল লেন্স, তাহলে প্রথম মানটা কি হবে প্লাস আর দ্বিতীয় মানটা কি হবে মাইনাস। প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। বলছে ফোকাস দূরত্ব কত, 1/f ইকুয়াল নিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। উভুত্তল লেন্স, উভুত্তল লেন্স বলায় বক্রতার ব্যাসার্ধের প্রথম মানটা মাইনাস, প্রথম মানটা প্লাস আর দ্বিতীয় মানটা কি মাইনাস। যদি তুমি 2 নাম্বার অঙ্কে যাও, 2 নাম্বার অঙ্কে তুমি দেখো যে তোমার ন্যূনতম বিচ্যুতি কোণ দেয়া আছে 30 ডিগ্রি, প্রিজম কোণ দেয়া আছে 60 ডিগ্রি, প্রতিসরাঙ্ক কত। প্রিজম কোণ প্রতিসরাঙ্ক আর ন্যূনতম বিচ্যুতি কোণের মধ্যে সম্পর্ক এ সমান মিউ স্কয়ার ডেল্টা এম। এখানে এ কত 60, ডেল্টা এম কত 30, কত হয়ে গেছে √2। 3 নাম্বারটা সেম। 3 নাম্বারটা বলছে সমবাহু প্রিজম, যেহেতু সমবাহু প্রিজম কত ডিগ্রি 60 ডিগ্রি, প্রতিসরাঙ্ক আছে √2, বলছে ন্যূনতম বিচ্যুতি কোণ কত। তাহলে প্রিজম কোণ প্রতিসরাঙ্ক আর ন্যূনতম বিচ্যুতি কোণের মধ্যে সম্পর্ক কি, এ সমান মিউ স্কয়ার ডেল্টা এম। যদি তুমি 4 নাম্বার প্রশ্নটা পড়ো, 4 নাম্বার প্রশ্নের তুমি দেখো যে আপাত গভীরতা চাইছে। আপাত গভীরতা তুমি জানো যে প্রতিসরাঙ্কের সূত্রটা কি, প্রকৃত গভীরতা বাই
আপাত গভীরতা, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এই যে পানির প্রতিসাম্য কত 4/3। প্রকৃত গভীরতা দেওয়া আছে, প্রকৃত গভীরতা দেওয়া আছে 6, বলছে আপাত গভীরতা কত। তাহলে আপাত গভীরতা কত হচ্ছে 18/4, 4.5। 5 নাম্বারটা সেম, 4, 5 সেম। 6 নাম্বার প্রশ্ন পড়বা এখন সবাই, 6 নাম্বার, 4, 5 সেম, 6 নাম্বারটা পড়বা। দেখো 6 নাম্বার প্রশ্নের মধ্যে প্রশ্ন বলছে 6 মিটার গভীর, তার মানে প্রকৃত গভীরতা দেওয়া আছে। পানির প্রতিসর্গ 4/3, প্রকৃত গভীরতা দেওয়া আছে 4। তাহলে আপাত গভীরতা কত হয়ে গেছে 3। তো তুমি যখন 4 নাম্বার অঙ্কটা করছো সেখানে বলছিল আপাত গভীরতা কত, তুমি যখন 5 নম্বর অঙ্কটা করছো ওইখানেও বলছিল আপাত গভীরতা কত, কিন্তু এই অঙ্কটার মধ্যে বলছে কতটুকু উপরে দেখা যাবে, উপরে দেখা যাবে। তার মানে এর প্রকৃত গভীরতা ছিল কত 4, তোমার কাছে মনে হয়েছে 3, কতটুকু উপরে 1। পুকুরটার প্রকৃত গভীরতা কত 4, তোমার কাছে মনে হয়েছে কত 3, তাহলে কতটুকু উপরে 1 মিটার। 1 মিটার। যদি বলতো আপাত গভীরতা কত, এখানে আনসার শেষ। এখানে আপাত গভীরতা চাইছে না, বলছে কতটুকু উপরে। উপরে দেখা যাবে কত, প্রকৃত ছিল 4, আমার কাছে মনে হয়েছে 3, তাহলে কতটুকু উপরে 1 মিটার উপরে। তাহলে বাচ্চারা 4, 5, 6 এই 3টা অঙ্ক সেম। এই অঙ্কগুলো কিন্তু ঢাকা ভার্সিটিতে প্রায় সময় আসে। যদি আমরা 7 নম্বর অঙ্কে যাই, 7 নম্বর অঙ্কে বলছে সংকট কোণ কত। সংকট কোণে তুমি সূত্র লিখছিলে 2টা, একটা ছিল প্রতি সংখ্যার মান 1টা দেওয়া থাকলে আর প্রতি সংখ্যার মান 2টা দেওয়া থাকলে। তুমি 7 নম্বর প্রশ্ন পড়ে দেখো, এর প্রতি সংখ্যার মান দেওয়া আছে 2টা, আর যদি প্রতি সংখ্যার মান 2টা থাকে সাইন ইনভার্স ছোট মানটা হবে উপরে আর বড় মানটা কি হবে নিচে। 2টা মানই দেওয়া আছে, 2টা মানের মধ্যে ছোট মানটা কি লাগবে উপরে আর বড় মানটা কি লাগবে নিচে। যদি তুমি 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা যদি দেখো, এখানে সংকট কোণ চাইছে, কিন্তু প্রশ্নের মধ্যে প্রতি সরঙ্গের মান দেওয়া আছে 1টা। বাচ্চারা প্রতি সরঙ্গের মান যদি 1টা দেওয়া থাকে, সংকট কোণের সূত্র কি হবে সাইন ইনভার্স 1/μ। এই মিউ এর মানটা প্রশ্নে দেয়া আছে। 9 নাম্বার তুমি পারো, কারণ সংকট কোণের ক্ষেত্রে তুমি জানো যে সংকট কোণের ক্ষেত্রে প্রতি সরণ কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। সংকট কোণের ক্ষেত্রে প্রতি সরণ কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। 10 নাম্বার আর 7 নাম্বার সেম। বাচ্চারা 10 নাম্বার এবং 7 নাম্বার সেম। এখন 11 নাম্বার তুমি পারো, কারণ আমি তোমাকে বলে দিয়েছিলাম যে মাছ যদি সূর্য অস্ত বা সূর্য উদয় দেখতে চায়, বা পানির নিচ থেকে যদি কেউ সূর্য অস্ত বা সূর্য উদয় দেখতে চায়, তাহলে তাকে কত কোণে তাকাইতে হবে, তাহলে তাকে 48.75 ডিগ্রি কোণে তাকাইতে হবে। মুখস্থ 48.75 ডিগ্রি কোণে তাকাতে হবে। তো বাচ্চারা দেখো, আমি সূত্র লিখছি প্রায় 1 ঘন্টা ধরে, কারণ 1 থেকে 11 পর্যন্ত করে ফেলছি, আমার 5 মিনিট সময় লাগছে না। আমি সূত্রগুলো যে আলোচনা করছিলাম, এই সূত্রগুলো আলোচনায় কিন্তু মূল বিষয়। তাহলে আমাদের 1 থেকে 11 পর্যন্ত শেষ। এখন আমরা 12 নম্বর অঙ্কে যাব। আমি দূরবীক্ষণ অনুবীক্ষণ ওই সূত্রগুলো লিখি নাই, সেটা আমি একটু পরে লিখতেছি, আগে যতটুকু লিখছি ততটুকু শেষ করতেছি। 12 নম্বর আমরা বলছিলাম বস্তুর অবস্থান দেখে বিম্বের অবস্থান নির্ণয় করবো। বস্তুর অবস্থান দেখে বিম্বের অবস্থান। তো বস্তুর অবস্থান দেখে তুমি যে বিম্বের অবস্থান নির্ণয় করবা, সূত্র কি ছিল ভি ইকুয়াল 6 - ইউ। তো 12 নম্বর অঙ্কের মধ্যে প্রশ্ন বলছে বস্তু প্রধান ফোকাসে আছে। প্রধান ফোকাস মানে কয় নাম্বার, অসীম। তাহলে বিম্ব কোথায় আছে, অসীমে। 13 নম্বর প্রশ্ন যদি পড়ো, প্রতিবিম্বের অবস্থা নির্ণয় করব। প্রতিবিম্বের অবস্থা নির্ণয়ের সূত্র কি 6 - ইউ। প্রশ্নে বলছে যে বস্তু 2f এর বাইরে, 2f এর বাইরে মানে কয় নাম্বারে, 2 নাম্বারে থাকলো কত 4। 4 নাম্বার নাম কি, f ও 2f এর মধ্যে, f ও 2f এর মধ্যে। 14 নম্বর প্রশ্ন যদি পড়ো, প্রশ্নে বলছে যে
এফ ও টু এফ এর মধ্যে 14 নাম্বার, এফ ও টু এফ এর মধ্যে মানে কয় নাম্বার? 4 থাকলে কত? 2 নাম্বার কি টু এফ এর বেশি দূরে বা বাইরে, টু এফ এর বেশি দূরে বা টু এফ এর বাইরে। 15 নাম্বার, যদি তুমি 15 নাম্বার প্রশ্ন বলো, উত্তর লেন্সের ফোকাস দূরত্ব কি হয়? প্লাস। তারপর তোমার বস্তুর দূরত্ব দেয়া আছে 15। বলছে প্রতিবিম্ব সম্পর্কে তুমি যা জানো তা লিখো। তুমি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, ইউ এর মান দেয়া আছে 15, এফ এর মান দেয়া আছে 10। তুমি যোগ বিয়োগ পারবা, আমি জানি যোগ বিয়োগ করলে তোমার এখানে ভি এর মানটা আসবে 30। ভি এর মানটা কি আসবে? 30। এখন বাচ্চারা এই যে ভি এর মানটা প্লাস, ভি এর মান যদি প্লাস হয়, তাহলে বাস্তব, আর বাস্তব মানে উল্টা। ভি এর মানটা প্লাস, ভি এর মানটা কি? প্লাস। ভি এর মানটা যদি প্লাস মানে বাস্তব, মানে কি? উল্টা। আর যদি মাইনাস হইতো তাহলে অবাস্তব মানে সোজা। কি বললাম? যদি ভি এর মান প্লাস হয়, প্লাস মানে কি? বাস্তব, আর বাস্তব মানে কি? উল্টা। আর যদি ভি এর মানটা মাইনাস হইতো তাহলে অবাস্তব, আর অবাস্তব মানে কি? সোজা। এখন এফ টু এফ অসীম, তাই তো? বিষয়টা ছিল এরকম, অত্যন্ত ছোট, মনে আছে কিনা? অত্যন্ত ছোট, একটু আগে লিখছো। এরপরে ছোট, এরপরে সমান, এরপরে বড়, এরপরে কি? অত্যন্ত বড়। প্রতিবিম্বের আকার নির্ণয়। তাহলে বাচ্চারা খেয়াল করে দাও তো, এখানে এফ কত? 10। এফ কত? 10। এফ 10। টু এফ কত হবে? 20। এফ যদি 10 হয়, টু এফ কত হবে? 20। কারণ বস্তু ইউ কত? 15। আমাদের কথা তো সেটা, কথা হলো এটা যে বস্তুর অবস্থান দেখে আমরা প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করি এই সূত্র দিয়ে, আর বস্তুর অবস্থান দিয়ে প্রতিবিম্বের আকার নির্ণয় করি আমরা এই ছক থেকে। তো বস্তুর অবস্থান দেখে, তো বস্তু হলো 15, তো এটা 10, এটা 20, 15 হবে এই জায়গায়। তার মানে এফ ও টু এফ এর মধ্যে তাহলে বড়। এফ কত? 10 দেয়া আছে। টু এফ কত হবে? 10 দুগুণে 20। ইউ কত? 15। ইউ যদি 15 হয়, এটা 10, এটা 20, 15 কি হবে? দুটোর মাঝে। তাহলে এফ ও টু এফ এর মধ্যে, যদি এফ ও টু এফ এর মধ্যে হয় বড়, আর বড় মানে কি? বিবর্ধিত। তার মানে এখানে প্রতিবিম্ব কি হবে? বাস্তব, উল্টা এবং বিবর্ধিত। এখানে প্রতিবিম্ব কি হবে? বাস্তব, উল্টা এবং বিবর্ধিত। কেন? কারণ এটা ভি এর মানটা প্লাস মানে বাস্তব মানে উল্টা। কারণ এটা খর্বিত না বিবর্ধিত তুমি কেমনে বুঝবা? দেখলা যে এই বস্তুটা কোথায় আছে? এফ ও টু এফ এর মধ্যে। যেহেতু এফ ও টু এফ এর মধ্যে, এটা বড়, আর বড় মানে কি? বিবর্ধিত। তাহলে আমাদের 15টা অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা 16 নাম্বার অঙ্কে যাবো। 16। যদি আমরা 16 নাম্বার অঙ্কে যাই, দেখো প্রশ্ন বলছে বস্তুর আকার 3 মিটার। বস্তুর আকার 3 মিটার। পরে বলছে অবতল লেন্স, যেহেতু অবতল লেন্স, বস্তুর দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। অবতল লেন্সের ফোকাস দূরত্ব কি? মাইনাস। প্রশ্ন বলছে প্রতিবিম্বের আকার কত? প্রতিবিম্বের আকার। কারণ বাচ্চারা তুমি জানো এই যে এল এবং এল প্রাইম সূত্রটা কি? এল প্রাইম বাই কত? এল। তার মানে তুমি যদি এল প্রাইম বের করতে চাও, তো তোমার আগে এম বের করার প্রয়োজন। কি বের করার প্রয়োজন? এম। এখন এখানে বস্তুর দূরত্ব দেওয়া আছে, কি দেওয়া আছে? বস্তুর দূরত্ব। তো বস্তুর দূরত্ব আর বিবর্ধনের মধ্যে সম্পর্ক কি? এফ বাই ইউ মাইনাস এফ।
বস্তুর দূরত্ব, খাতার মধ্যে দেখো লিস্ট লেখা আছে বস্তুর দূরত্ব ও বিবর্ধনের মধ্যে সম্পর্ক কি f/u - f। তাহলে এখানে f কত -30, u কত 20, f কত -30, কত হয়ে গেছে 3/5 -3/5। তাহলে এটা মান হয়ে গেছে -3/5 আর l কত 3, 9/5 1.8। বস্তুর দূরত্ব এবং বিবর্ধনের মধ্যে সম্পর্ক কি f/u - f। এখানে তুমি m এর মানটা বের করছো, m এর মানটা বসাই দিছো, l এর মান দেয়া আছে, তুমি l প্রাইম এর মানটা পেয়ে গেছো। 17 নম্বর অঙ্ক। যদি আমরা 17 নম্বর অঙ্কে যাই, 17 নম্বর অঙ্ক দেখো এখানে বলছে যে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তুর আকারের 4 গুণ বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেল। তার মানে 20 সেন্টিমিটার দূরে কি পাওয়া গেছে? প্রতিবিম্ব পাওয়া গেছে। প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো। 17 নম্বর বলছে কি 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তুর আকারের 4 গুণ বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেল। তার মানে 20 সেন্টিমিটার দূরে কি পাওয়া গেছে? প্রতিবিম্ব পাওয়া গেছে। তার মানে কি এই 20 সেন্টিমিটার হলো প্রতিবিম্বের দূরত্ব 4 গুণ, এম এর মান কত 4। এই 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ অর্ধেক 1/3 এই মানগুলো হয় এম এর মান। আর যদি বলে সমান বললে এম এর মান 1। আর এছাড়া 2 গুণ 3 গুণ অর্ধেক 1/3 এগুলো বিবর্ধনের মান হয়। এবার প্রশ্ন বলছে ফোকাস দূরত্ব কত। তাহলে এই প্রতিবিম্বের দূরত্ব আর বিবর্ধনের মধ্যে সম্পর্ক কি? m = v - f/f। প্রতিবিম্বের দূরত্ব আর বিবর্ধনের মধ্যে সম্পর্ক কি? m = v - f। তুমি এখান থেকে যোগ বিয়োগ করে f এর মানটা বের করবা। m এর মান দেয়া আছে 4, v এর মান দেয়া আছে কত হয়ে গেছে 4f, 5f, তাহলে f কত হয়ে গেছে 20। 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক তুমি যদি প্রশ্ন পড়ো, 18 নম্বর প্রশ্ন বলছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি হয় প্লাস, অবতল লেন্স এর ফোকাস দূরত্ব কি হয় মাইনাস। বলছে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কত? তুল্য লেন্সের ফোকাস দূরত্ব সূত্র কি? 1/f = 1/f1 + 1/f2। এটা মান দেয়া আছে। তুল্য লেন্সের ফোকাস দূরত্বটা বের করবা। যদি তুমি 19 নাম্বার কোশ্চেন দেখো, 19 নাম্বার দেখো লেন্সের ক্ষমতা দেয়া আছে 2 ডায়োপ্টার, 3 ডায়োপ্টার। তুল্য লেন্সের ক্ষমতা বের করতে বলছে, তুল্য লেন্সের ফোকাস দূরত্ব বের করতে বলছে। ফোকাস দূরত্ব কত হয়েছে 5 ডায়োপ্টার। তাহলে f সমান কত 1/p। p এর মান তো পাই গেছো, বসাই দিলেই হবে। যদি তুমি 20 নাম্বার কোশ্চেন বলো, 20 নাম্বার যদি তুমি 20 নাম্বার কোশ্চেন পড়ো, 20 নাম্বার কোশ্চেনে দেখো যে ফোকাস দূরত্ব দেওয়া আছে 2টা, বলছে 2টাই উত্তল লেন্স, বলছে 2টাই উত্তল লেন্স। তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কত? একই অঙ্ক। যদি 21 নাম্বার প্রশ্নটা পড়ো, বলছে 8 সেন্টিমিটার দূরে বস্তু সমান আকারের বিম্ব গঠন করে, তার লেন্সটির ক্ষমতা কত? বাচ্চারা 8 সেন্টিমিটার দূরে বস্তুর সমান আকারের, তাহলে এই বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব কি 8 সেন্টিমিটার। যেহেতু বস্তুর সমান বললে m এর মান কত হয় 1, সমান বললে m এর মান কত হয় 1। m এর মান যদি 1 হয় তাহলে v আর u কি হয় সমান। তোমার বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব দুটো কি হয় সমান। যেহেতু প্রশ্ন বলছে যে 8 সেন্টিমিটার দূরে বস্তুর সমান আকারের বিম্ব গঠন করে, বস্তুর সমান আকারের, এই কারণে বস্তু দূরত্ব আর বিম্বের দূরত্ব সমান 8 সেন্টিমিটার 0.08 মিটার। কারণ তুমি সূত্র জানো 1/f = 1/v + 1/u, আবার 1/f সমান কত p। এটি হলো লেন্সের ক্ষমতা।
যেহেতু বস্তুর সমান আকার বলছে বস্তুর সমান, সমান বললে এম এর মান কত হয় 1, সেই ক্ষেত্রে ভি এবং ইউ কি হয় সমান। তো সমান বললে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব কি হয় সমান, সমান বললে বস্তুর আকার এবং বিম্বের আকারও কি হয় সমান। তাহলে আমাদের 21 পর্যন্ত শেষ হয়ে গেল। আমরা এখন 22 নাম্বার দেখব। যদি 22 নাম্বার দেখো, এখন দেখো তো তোমার বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, বলছে কাচে তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন বাচ্চারা তুমি জানো যে কাচের প্রতিসরাঙ্ক কত 3/2, কাচের প্রতিসরাঙ্ক কত 3/2। আর প্রতিসরাঙ্কের মান যদি কারো সাপেক্ষে বলা না থাকে, তুমি বলতে পারো শূন্য মাধ্যমের সাপেক্ষে অথবা বায়ু মাধ্যমের সাপেক্ষে। তুমি কাচের প্রতিসরাঙ্ক কত মুখস্থ 3/2 বা 1.5। প্রতিসরাঙ্কের মান যদি কারো সাপেক্ষে বলা না থাকে আমরা কি বলতে পারি বায়ুর সাপেক্ষে অথবা শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে এগুলো কার মান তরঙ্গ দৈর্ঘ্যের মান, কার মান তরঙ্গ দৈর্ঘ্যের মান। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রথম যেটা সেটা হবে উপরে, মানে সবার ক্ষেত্রে এই প্রথমটাই কি হয় উপরে, সবার ক্ষেত্রে এই প্রথমটাই কি হয় উপরে। শুধুমাত্র প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রথমটা কি হয় নিচে, কেন? কারণ প্রতিসরাঙ্কটা সবার সাথে ব্যস্তানুপাতিক। যে তরঙ্গ দৈর্ঘ্য প্রথম যেটা সেটাই কি হবে উপরে। এর মানও দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, এই মানটা বের করবা। তাহলে এটার মান কত দেওয়া আছে 480, এটার মান কত দেওয়া আছে 3/2। তুমি এখন 23 নাম্বার প্রশ্নটা পড়বা। 23, যদি তুমি 23 নাম্বার প্রশ্নটা পড়ো, বায়ুর সাপেক্ষে কাচ, বায়ুর সাপেক্ষে পানি, বলছে পানির সাপেক্ষে কাজ কত, পানির সাপেক্ষে কাজ। বাচ্চারা এগুলা প্রতিসরাঙ্কের মান, এগুলো কার মান প্রতিসরাঙ্কের মান। প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রথমটা কি হয় নিচে, প্রতিসরাঙ্কের প্রথমটা কি হয় নিচে, প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রথম যেটা সেটা কি হয় নিচে। কারণ প্রতিসরাঙ্কের মান যদি কারো সাপেক্ষে বলা না থাকে তুমি কি বলতে পারো বায়ুর সাপেক্ষে। এই মানও দেয়া আছে, এই মানও দেয়া আছে, যুগ যুগ। 24-25 তুমি দুইটা অঙ্কই পারবা। পি ইকুয়াল 1/f, একদম সহজ অঙ্ক। 24-25 দুইটা অঙ্ক তুমি পারবা। পি ইকুয়াল কত 1/f। এখন আমরা 26 নাম্বারটাতে যাব। 26 নাম্বার প্রতিসরাঙ্ক এর মান দেয়া আছে 1.5, আপতন কোণ দেয়া আছে 50, বলছে প্রিজম কোণ কত। তুমি জানো স্নেলের সূত্র জানো যে সাইন আই বাই কত সাইন আর। তাহলে সাইন আর কত হচ্ছে সাইন আই, আর সমান কত সাইন ইনভার্স আই কত 50, নিউ কত 1.5। এখন আমরা জানি এ সমান 2r বা এ সমান 2r, বা তুমি আর সমান লিখতে পারো a/2, যেটা যে কোনো একটা। তাহলে এখানে এটাকার মান আর এর মান যদি বসাই দাও তাহলে হচ্ছে প্রতিসরণ কোণ এ সমান a/2। তোমার খাতার মধ্যে তুমি একটু আগে লিখছো প্রতিসরণ কোণ আর সমান কত a/2 বা এ সমান 2r। এই তোমার 26 নাম্বার অঙ্ক। প্রিজম কোণ বের করতে বলছে, আমরা প্রতিসরণ কোণটা বের করছি, পরে গুণ করে দিচ্ছি। 27 নাম্বার অঙ্ক দেখবো। 27, যদি তুমি 27 নম্বর অঙ্ক দেখো, আপতন কোণ দেয়া আছে 50,
আপতন কোণ 50। তারপরে তোমার প্রতিসরণ কোণ বের করতে বলছে, এবং কাচের প্রতিসরণ দেওয়া আছে 1.5, পানির প্রতিসরণ দেওয়া আছে 1.33। ভালো কথা। এখন বাচ্চারা মনে যদি খেয়াল করো, প্রশ্নে বলছে কাচ পানি বিভেদ তলে, কাচ পানি বিভেদ তলে কি বলছে, কাচ পানি বিভেদ তলে, তার মানে কি কাচের সাপেক্ষে পানি, কাচের সাপেক্ষে পানি। তো এগুলা প্রতিসরাঙ্কের মান। প্রতিসরণের ক্ষেত্রে প্রথমটা কি হবে উপরে, প্রথমটা কি হবে, প্রতিসরণের ক্ষেত্রে প্রথমটা নিচে। ওকে, এখন খেয়াল করো, তুমি জানো স্নেলের সূত্র কি, সাইন আই বাই কত, সাইন আর। তাহলে প্রশ্ন বলছে কাচ পানি বিভেদ তলে, তার মানে কি হবে, কাচের সাপেক্ষে কি হবে পানি, কাচ পানি বিভেদ তলে কাচের সাপেক্ষে কি পানি। এই ক্ষেত্রে তুমি কি দেখছো, যেহেতু প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে, প্রতিসরাঙ্কের প্রথমটা কি হবে নিচে, সাইন আই বাই কত, সাইন আর। ওকে, তাহলে সাইন আর আর কি হচ্ছে, সাইন ইনভার্স যোগ বিয়োগ, তো বড় অঙ্ক। তাহলে বাচ্চারা এটি 27 নম্বর অঙ্ক। তুমি স্নেলের সূত্র কি জানো, সাইন আই বাই কত, সাইন আর। যেহেতু কাচ পানি বিভেদ তলে, তার কাচের সাপেক্ষে পানি। তাহলে আমাদের 1 থেকে 27 পর্যন্ত অঙ্ক শেষ হয়ে গেল। আমরা এখন 28 নম্বর অঙ্কটা দেখব। 28 নম্বর অঙ্ক তুমি দেখো, শূন্য স্থানে আলোর বেগ দেয়া আছে, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়া থাকে না, কারণ শূন্য স্থানে আলোর বেগের মানটা আমাদের কি মুখস্থ। একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক দেয়া আছে, বলছে এই মাধ্যমটার বেগ কত, এই মাধ্যমের বেগ কত। আমি বলছিলাম প্রতিসরাঙ্কের মান, প্রতিসরাঙ্কের মান যদি কারো সাপেক্ষে বলা না থাকে, তুমি কি বলতে পারো, শূন্য মাধ্যমের সাপেক্ষে অথবা বায়ু মাধ্যমের সাপেক্ষে। প্রতিসরাঙ্কের মান কারো সাপেক্ষে বলা না থাকলে আমরা কি বলতে পারি, শূন্য মাধ্যমের সাপেক্ষে অথবা বায়ু মাধ্যমের সাপেক্ষে। তাহলে কিন্তু বেগের ক্ষেত্রে প্রথমটা কি হবে উপরে, প্রত্যেকটা মান দেয়া আছে, তাহলে বাকি মানগুলো তুমি বের করতে পারবা। 30 নাম্বার, সরি 29 নাম্বার, 29 নাম্বার দেখো, প্রশ্নের মধ্যে পানি এর প্রতিসরাঙ্ক দেয়া আছে, কাচ এর প্রতিসরাঙ্ক দেয়া আছে, পানিতে আলোর বেগ দেয়া আছে, বলছে কাচে আলোর বেগ কত। অন্তত তুমি কি জানো যে প্রতিসরাঙ্ক, বাচ্চা তুমি তো জানো যে প্রতিসরাঙ্ক সবার সাথে ব্যস্তানুপাতিক। যেহেতু ব্যস্তানুপাতিক, তো বেগের ক্ষেত্রে যদি উপরে কাচ হয়, প্রতিসরাঙ্কের ক্ষেত্রে উপরে কি হবে পানি, কারণ প্রতিসরাঙ্কটা সবার সাথে কি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বেগের ক্ষেত্রে উপরে দেখছি কাচ, তাহলে প্রতিসরাঙ্ক যদি ব্যস্তানুপাতিক হয়, উপরে তো কাচ লিখবো না, উল্টাটা লিখবো। কারণ তুমি দেখো প্রশ্নের মধ্যে এই মান দেওয়া আছে, এই মানটা বের করবা। কথা কি বুঝতে পারছো, কারণ প্রতিসরাঙ্ক সবার সাথে ব্যস্তানুপাতিক। বেগের ক্ষেত্রে আমরা উপরে কাচ লিখছি, প্রতিসরাঙ্কের ক্ষেত্রে উপরে কাচ লিখবো না, উল্টাটা লিখবো। 3টা মান দেওয়া আছে, আরেকটা মান বের করতে বলছে। 30 নাম্বার প্রশ্নটা তুমি যদি বলো, 30 নাম্বার প্রশ্নটা পড়ো। প্রশ্ন বলছে বায়ু থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মির গতি 15% হ্রাস পায়। তার মানে বায়ুতে তার গতি কত ছিল 100%, যখন অন্য মাধ্যমে গেছে 15% হ্রাস পাইছে। 15% হ্রাস পায়, কত হয়ে গেছে 85%। বায়ু থেকে যদি অন্য মাধ্যমে যায়, তার বেগ 15% হ্রাস পায়। তখন বায়ুতে যদি বেগ 100% হয়, তাহলে অন্য মাধ্যমে যদি যায় 15% হ্রাস পায়, তার মানে কি 85, তাহলে 85%। বাচ্চারা বায়ু থেকে যদি অন্য মাধ্যমে যায়, তাহলে তার বেগ 15% কি পায়, হ্রাস পায়। 15% যদি হ্রাস পায়, 15% কি হ্রাস পায়, তাহলে আসছে কত 85%। প্রতিসরাঙ্কের মানটা তোমাকে বের করতে বলছে। তো বায়ু থেকে সে অন্য মাধ্যমে গেছে, বায়ু থেকে অন্য মাধ্যম। যেহেতু বেগের ক্ষেত্রে প্রথমটা কি হবে উপরে, পরেরটা নিচে।
আশা করি তুমি বুঝতে পারছো, কারণ বায়ু থেকে সে অন্য মাধ্যমে গেছে, বায়ু থেকে সে যেহেতু অন্য মাধ্যমে গেছে তাহলে 15% কি পাইছে, হ্রাস। এখন আমাদের 1 থেকে 30 পর্যন্ত শেষ হয়ে গেল। বাচ্চারা 34 নাম্বার বলছে দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি কি? দীর্ঘ দৃষ্টি সে দূরের বস্তু দেখতে পারে কিন্তু কাছের বস্তু দেখতে পারে না, তাই না? আমরা বলছিলাম যা দেখতে পায়, সে যা দেখতে পায় সেটা ভি এর মান, ভি এর মান দিয়েছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। আর ভি মানে কি? নেগেটিভ। আমরা বলছিলাম যা দেখতে পায়, যা দেখতে পায় সেটা ভি এর মান, আর ভি মানে নেগেটিভ। আর যা দেখতে চায় সেটা ইউ এর মান। আর তাহলে দীর্ঘ দৃষ্টি লোক এখানে তো কোনো মান দেয়া নাই, সে কি দেখতে চায় তো মান দেয়া নাই। তো আমরা কি জানি? দীর্ঘ দৃষ্টি দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না। তো কাছের বস্তু বলতে আমরা কি বুঝি? স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। কাছের বস্তু বলতে আমরা কি বুঝি? স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। যদি মান থাকতো আমরা ওই মানটা ইউজ করতাম, যেহেতু মান দেওয়া নাই। দীর্ঘ দৃষ্টি কি? আমরা দীর্ঘ দৃষ্টি জানি সে দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না। তার মানে সে কাছের বস্তু দেখতে পায় না, তার মানে সে কাছের বস্তু দেখতে চায়। কাছের বস্তুর মান কত? স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হলো 25 সেন্টিমিটার। সূত্র কি জানো? 1/f ইকুয়াল 1/v প্লাস 1/u। 50 25 কত হয়? ভুল লিখছি তাই না? ভি এর মানটা হলো মাইনাস 2, 1 বাই কত 50, এফ কত 50 সেন্টিমিটার বা 0.5 মিটার। যেহেতু মানটা প্লাস, তাহলে সেটা কি হবে? উত্তর লেন্স। তুমি যদিও জানতা যেহেতু দীর্ঘ দৃষ্টি অবশ্যই কোন লেন্স হবে? উত্তর লেন্স। কারণ আমরা জানি ক্ষীণ দৃষ্টির সময় অবতল লেন্স ব্যবহার করা হয় আর দীর্ঘ দৃষ্টির সময় উত্তর লেন্স ব্যবহার করা হয়। বাচ্চারা 35 নাম্বার অঙ্ক যদি দেখো, 35 তুমি পারো। পি ইকুয়াল 1/f। তো এখানে প্রশ্ন বলছে অবতল লেন্সের ফোকাস দূরত্বটা কি হবে? মাইনাস বলছে 20 সেন্টিমিটার মানে 0.20 মিটার। তাহলে 0.205 ডায়োপ্টার। তাহলে আমাদের 34 এবং 35 নাম্বার অঙ্ক শেষ হয়ে গেল। ওকে, দীর্ঘদৃষ্টি ক্ষীণদৃষ্টি উদাহরণ কম দিছি, সূত্রের সময় আলোচনা করে দিছি। এই সূত্রগুলো আলোচনাটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে দীর্ঘদৃষ্টি ক্ষীণদৃষ্টি অঙ্ক তুমি পারবে। এখন খাতায় লেখো সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ বললে, সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ বললে, সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ বললে সূত্র হবে m ইকুয়াল 1 প্লাস d/f। এখানে এটিটা কি? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। নভো দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, নভো দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অসীমে বস্তু হলে m সমান FO বাই FE, L সমান FO প্লাস FE।
স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে m equal FO 1/d plus 1/FE, FO plus DFE by D plus FE। এখানে m কি বিবর্ধন, l কি লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, FO কি অভিলক্ষের ফোকাস দূরত্ব, FE কি অভিনেত্রের ফোকাস দূরত্ব। m হলো বিবর্ধন, l লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, FO অভিলক্ষের ফোকাস দূরত্ব, FE অভিনেত্রের ফোকাস দূরত্ব। নব দূরবীক্ষণের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, নব দূরবীক্ষণের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে অসীমের সূত্রটা ইম্পর্টেন্ট, প্রায় সময় পরীক্ষায় আসে। নব দূরবীক্ষণ এর অসীমের অঙ্কগুলো পরীক্ষায় আসে। 31 নম্বর প্রশ্ন তুমি যদি একটু মনোযোগ দেখো, অভিলক্ষের ফোকাস দূরত্ব দেয়া আছে, অভিনেত্রের ফোকাস দূরত্ব দেয়া আছে, বলছে বিবর্ধন কত, FO by FE। বেশি সহজ হয়ে গেল অঙ্কটা। বাচ্চারা 32 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, 32, বিবর্ধন দেয়া আছে 16, লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 85, বলছে ফোকাস দূরত্ব কত। বাচ্চা তুমি কিন্তু জানো যে m সমান কত, FO by FE। এখন একটু ভালো করে বুঝতে চেষ্টা করবা। m সমান কত দেওয়া আছে 16, তাই তো FO কত হয়ে গেছে 16, FE প্রশ্ন আছে বিবর্ধন কত 16, লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে 85। তাহলে বাচ্চারা এখন খেয়াল করো, তুমি L সমান কি জানো, FO প্লাস FE। L এর মান দেওয়া আছে 85, FO কত 16, FE 17, FE FE কত হয়ে গেছে 5। এখন যত যে FO সমান তুমি কি পাইছিলা 16 FE, FE কত পাইছো 5, কত হয়ে গেল 80। তাহলে FE কত পাইছো 5 আর FO কত পাইছো 80। এই 32 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম অঙ্ক প্রায় সময় পরীক্ষায় আসে। মোট কথা এই নব দূরবীক্ষণের অসীমের সূত্রগুলা প্রায় সময় পরীক্ষায় আসে। বাচ্চারা আমি রিটেন পার্টে 1 থেকে 35 পর্যন্ত অঙ্ক প্রত্যেকটা বুঝাই দিলাম। তো তুমি অঙ্কগুলো করার সময় খেয়াল করছো, এই অধ্যায়ের আমি যখন সূত্রগুলো আলোচনা করছি, এই সূত্রের আলোচনাটাই ছিল এই অধ্যায়ের মূল পড়া, তাই না? তাহলে তোমাদের রিটেন পার্টের প্রত্যেকটা অঙ্ক শেষ, আর MCQ পার্টে টাইপ 1, 2, 3 যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের বাড়ির কাজ। এই অধ্যায়টা অনেক সুন্দর করে বাসায় গুছাবা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুব সহজ একটা চ্যাপ্টার। তুমি দেখছো যে প্রত্যেকটা অঙ্ক একদম সহজ, তুমি সূত্রগুলো আলোচনাগুলো যদি ভালো করে বুঝো তাহলেই হচ্ছে। তাহলে বাচ্চারা আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের ম্যাথ পার্টটুকু আমি সুন্দর করে বুঝাই দিলাম, MCQ পার্টটুকু তোমাকে বাড়ির কাজ দিলাম, বাসায় নিজে নিজে করো, না পারলে আমাকে ইনবক্স করো, অবশ্যই তোমাকে আমি বুঝাই দেবো। এখন আমি এই অধ্যায়টার মেইন বইটা দেখাই দিব, সবাই মেইন বইটা বের করো। আচ্ছা, জ্যামিতিক আলোক বিজ্ঞান বের করো, টেক্সট বুক। আলোক বিজ্ঞানকে 2 ভাগে ভাগ করা যায়, জ্যামিতিক আলোক বিজ্ঞান আর হলো ভৌত বা প্রাকৃতিক আলোক বিজ্ঞান। 1650 খ্রিস্টাব্দে পিয়ারে ফার্মাট আলোক পথ সংক্রান্ত
নীতি আবিষ্কার করেন, যেটা ফার্মারের নীতি নামে পরিচিত। এই ফার্মারের নীতিটুকু বাসায় একটু রিডিং করবা। ফার্মারের নীতি, এই লাইনটা দেখাও, বস্তু ও প্রতিবিম্বের মধ্যবর্তী আলোক পথ সরল রশ্মির ক্ষেত্রে সমান হবে। আপতন কোণ ও প্রতিফলন কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এটা প্রতিফলনের দ্বিতীয় সূত্র, প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, কি দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতল অবস্থান করে, এটা প্রথম সূত্র। তো ফার্মারের প্রথম সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব একই সমতলে অবস্থান করে, প্রথম সূত্র। আর প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি? আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। কারণ প্রতিসরণের সূত্র হলো সাইন আই বাই সাইন আর সমান, এটা হলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র বা সাইনের সূত্র। তারপরে এই লাইনটা শুদ্ধ রাখো, কোন পদার্থের প্রতিসরণের মান 1-এর থেকে কম হতে পারে না। প্রতিসরণের মান 1-এর থেকে কম হতে পারে না। প্রতিসরণের মান 1 হতে কম হতে পারে না। এই সূত্রগুলো তোমার ক্লাস খাতাতে আমি লিখে দিচ্ছি, না লিখলেও চলবে। কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা, এই প্রতিটা সংজ্ঞা তোমাকে একটু পড়তে হবে, প্রত্যেকটা সংজ্ঞা পড়তে হবে। দুজনে যে পরে এমসিকিউর জন্য এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাগুলো তোমাকে রিডিং করতে হবে এবং নিজের মতো করে এমসিকিউ তৈরি করতে হবে মেডিকেলের জন্য। এই সূত্রগুলো রিডিং, এই প্রধান ফোকাসটা একটু ভালো করে পড়বা, প্রধান ফোকাস ভালো করে পড়বা। এই লাইনটা একটু লিখে রাখতে পারো বইয়ের মধ্যে, লাইনটা লেখা আছে সেটার মধ্যে লিখে দিয়েছি আমি। দর্পণ, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণ প্রধানত দুই প্রকার, একটা সমতল দর্পণ যেটা আয়নায় ব্যবহার করা হয়, এটা গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ আবার দুই প্রকার, অবতল দর্পণ, উত্তল দর্পণ। এই দর্পণটা খাতায় লিখে রাখতে পারো বা বইয়ের মধ্যে লিখে রাখতে পারো। উন্মেষ, এটা একটু সুন্দর করে পড়বা। উন্মেষ ইম্পর্টেন্ট, প্রধান ফোকাস আর উন্মেষ দুটো একটু ভালো করে রিডিং করবা। উন্মেষটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো ক্লাস খাতায় তোমার লিখে দিচ্ছি, এগুলো না লিখলেও চলবে। তারপর তুমি বিবর্ধনে যাও। বিবর্ধনের ক্ষেত্রে উপর একটা লাইন, উত্তল বা অবতল লেন্সে ফোকাস যুগলের অবস্থা নির্দেশ করা সমীকরণ কোনটা? 1/v + 1/e = 1/f। এগুলো তোমার ক্লাস খাতাতে লিখে দিছি, না দাগালেও চলবে। বিম্বের পূর্ণ বিবরণ, অবস্থান, প্রকৃতি, আকার, তিনটা লাইন। বিম্বের পূর্ণ বিবরণ, বিম্বের কি পূর্ণ বিবরণ। কোনো একটি বিম্বের পূর্ণ বিবরণ জানতে হলে অবস্থান, প্রকৃতি এবং আকৃতি জানা দরকার। শুধু এগুলো লাগা রাখতে পারো। কোনো একটি বিম্বের পূর্ণ বিবরণ জানার জন্য আমার কি জানা দরকার? অবস্থান, প্রকৃতি এবং আকৃতি, এই তিনটা। এই সূত্রগুলো ক্লাস খাতায় তোমার লিখে দিছি। আর এই যে এখানে মূল বিষয়বস্তুটুকু আমি দুইটা তোমাকে এরকম চিত্র আঁকা দিছিলাম, এই চিত্রগুলোর মধ্যে তোমাকে বলে দিছিলাম, সব ডিটেলস আলোচনা করে দিছি। তাও তুমি যদি পড়তে চাও, বস্তু অসীম হলে অবস্থান, প্রকৃতি, আকার, এই জিনিসগুলো একটু পড়তে পারো। কিন্তু এই জিনিসগুলো তোমার ক্লাস খাতাতে আমি বুঝাই দিছি, তোমার ক্লাস খাতায় চিত্র আঁকা আমি তোমাকে বুঝাই দিছি এই প্রতিটা কথা। এই ছকটা একটু পড়তে পারো। এই ছকের মূল বস্তু তোমাকে আমি বুঝাই দিছি যে বিম্বের অবস্থানের সূত্র বলছিলাম v = 6 - u, আর এইগুলো তোমার ক্লাস খাতাতে লিখে দিছি। তাও এই চিত্রটা একটু ইম্পর্টেন্ট, এই চিত্রটা তোমরা একটু বাসায় দেখবা। তারপর বইয়ের মধ্যে সবাই লেন্সের ক্ষমতা ব্যবহার করে। লেন্সের ক্ষমতা, কোন লেন্স দ্বারা আলোক রশ্মি অভিসারিতা এবং অপসারিতা উৎপাদনের সামর্থ্যকে ক্ষমতা বলে। সংজ্ঞাটা একটু দেখতে পারো। এখানে দেখো লেন্সের ক্ষমতা মধ্যে লাইন লেখা আছে যে কোন লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে তার ক্ষমতা বলে। কোন লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে কি বলে? ক্ষমতা বলে। ক্ষমতা P = 1/f। ক্ষমতা একক কি? ডায়োপ্টার বা পার মিটার। বাকি কথাগুলো তোমার ক্লাস খাতাতে আমি লিখে দিচ্ছি। অনুবীক্ষণ যন্ত্র কয় প্রকার? দুই প্রকার, একটা সরল অনুবীক্ষণ আর একটা কি জটিল অনুবীক্ষণ। এই সরল অনুবীক্ষণ যন্ত্রের এই সিদ্ধান্তগুলো 1, 2, 3, এই তিনটে সিদ্ধান্ত ইম্পর্টেন্ট।
বিজ্ঞানী গ্যালিলিও যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তারপরে দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র কয় প্রকার? দুই প্রকার, প্রতিসরণ, প্রতিফলন। আবার প্রতিসরণ তিন প্রকার, নভু। আবার প্রতিফলন কয় প্রকার? তিন প্রকার। এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলা ইম্পর্টেন্ট। দূরবীক্ষণ কয় প্রকার? দুই প্রকার, একটা প্রতিসরণ, প্রতিফলন। প্রতিসরণ আবার তিন প্রকার, প্রতিফলন আবার তিন প্রকার, নামগুলো একটু জানা দরকার। নভু দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে ক্যাপলার এত খ্রিস্টাব্দে, ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ ক্যাপলার এত খ্রিস্টাব্দে সর্বপ্রথম উদ্ভাবন করেন নভু দূরবীক্ষণ যন্ত্র। এই দুটো লাইন একটু পড়তে পারো, তিনটা লাইন একটু পড়ে রাখতে পারো। অঙ্ক নিয়ে ক্লাস ক্লাসে আলোচনা করা হয়েছে। এই নভু দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধাগুলো একটু পড়তে পারো। মেডিকেল পরীক্ষা সপ্তম ইত্যাদি আসতে পারে, মেডিকেল পরীক্ষা সপ্তম ইত্যাদি আসতে পারে। তারপরে তোমার এই প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করছেন, কত সালে আবিষ্কার করছেন? মেডিকেল পরীক্ষার জন্য, মেডিকেল পরীক্ষার জন্য। প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধা এগুলো একটু পড়তে পারো। এগুলো মেডিকেল পরীক্ষায় সুবিধা, সপ্তম ইত্যাদি পরীক্ষা আসতে পারে। অণুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য, এগুলো মেডিকেল পরীক্ষায় সপ্তম ইত্যাদি আসতে পারে, মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রিজমের সংজ্ঞাগুলো একটু রিডিং করতে পারো, প্রিজমের সংজ্ঞাগুলো। বাকি গাণিতিক ইকুয়েশনগুলো তোমার ক্লাস খাতাতে লিখে দিছি। ন্যূনতম বিচ্যুতি এর শর্তগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। ন্যূনতম বিচ্যুতি তিনটা শর্ত। তারপরে এখানে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে 1, 2 দুইটাই ইম্পর্টেন্ট মেডিকেল পরীক্ষার জন্য, এম লেখা আছে মেডিকেল পরীক্ষার জন্য। আলোর বিচ্ছুরণ কে কত সালে আবিষ্কার করছে মেডিকেল পরীক্ষার জন্য? বাচ্চারা এই যে আলোর বিচ্ছুরণ এই সম্পূর্ণ টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। বাচ্চারা এই সম্পূর্ণ পেজটুকু সবাই বাসা রিডিং করবা, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট। এই সম্পূর্ণটুকু সংজ্ঞাগুলা, এই যে লাল বেনি আসহ কলা, এর মধ্যে 7টি মৌলিক বর্ণ, এর মধ্যে লাল নীল সবুজ এগুলো কি প্রাথমিক বর্ণ। তারপর তোমার পরিপূরক বর্ণ কোনটা, হলুদ নীল। এই প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। সব বাসা সুন্দর করে রিডিং করবা, রিডিং করে এমসিকিউ তৈরি করবা। লাল ও বেগুনি বর্ণের আলোক রশ্মি বিচ্যুতির মাঝামাঝি এখানে গড় বিচ্যুতি বলে। কি বলা হয়? গড় বিচ্যুতি। যদি অঙ্ক করার সময় তুমি দেখছো গড় বিচ্যুতি। লাল নীল আসমানিকে মূল বর্ণ বলা হয়। এগুলো রিডিং করার জন্য, শুধু প্রশ্নটা রিডিং করার জন্য, হ্যাঁ। রেলের বিক্ষেপণ সূত্র এই দুটো লাইন, রেলের বিক্ষেপণ সূত্র এই দুটো লাইন। অঙ্কগুলো অনেক ক্লাসে আলোচনা করছি। বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা, এই বর্ণালী বিশ্লেষণ দ্বারা এই যে এইগুলা কিন্তু এই মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমার নির্বাচনী প্রশ্নের, বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় এইগুলো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এমসিকিউ গুলো তো অবশ্যই পড়বা। তাহলে বাচ্চারা জ্যামিতিক আলোক বিজ্ঞান আমি ক্লাসে যে ম্যাথগুলো আলোচনা করছি এই ম্যাথগুলো ভালো করে দেখবা, হ্যাঁ সূত্রগুলো ভালো করে দেখবা। আর বই যতটুকু দেখাচ্ছি এতটুকুই এই অধ্যায়ের জন্য। আর আমি যেগুলো পড়াইছি এছাড়া যদি কোনো এক্সট্রা ইনফরমেশন তোমার থাকে ওইগুলো কালেক্ট করে পড়ে ফেলবা। জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়টা সুন্দর করে গোছাও, এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অবশ্যই তুমি যে ভার্সিটি ভর্তি পরীক্ষা দাও অবশ্যই এর থেকে একটা কোয়েশ্চন কমন করবে। অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, সুন্দর করে বাসায় গুছিয়ে ফেলো। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো।